এক বনে টোনা আর তার দুই বউ মুন্নি আর টুনির সাথে বসবাস করত। টোনার সংসারে অভাব থাকলেও একটা সন্তানের বড়ই অভাব ছিল। টুনি আর মুন্নি অন্য পাখিদের ছানাদের দেখে সব সময় দীর্ঘশ্বাস ফেলতো আর নিজেদের কবে ছানা হবে তা নিয়ে আলোচনা করত। টুনি দিদি, সংসারে তো খেটেই যাচ্ছে, কিন্তু মনে কোনো সুখ নেই গো। আজ পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না। আমি এমন এক অভাগী, টোনাকে বাবা দেখতে শোনাতে পারলাম না। হায় ঈশ্বর, আমি কি এমন পাপ করেছি যে আমাকে তুমি মা হওয়া থেকে বঞ্চিত করছো? কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর সবে মাত্রই বিয়ে হয়েছে, আর দেখ এ অভাগে আমাকে, আমার যে কোনো বাচ্চা হলো না, তাই বলে তো টোনা তোকে বিয়ে করলো। তুইও টোনাকে বাচ্চা দিতে পারলি না। টোনার বংশে বুঝি আর কোনো ছানা নেই রে। এত ভেবে আর কি হবে? যা তো কলসিটা নিয়ে আয়, রান্নার জন্য নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। মন খারাপ করে বসে থেকে আর কি হবে বল? ঈশ্বর তো আর এই মুখপুরীদের মনের আশা পূরণ করবে না। টুনির কথা শুনে মুন্নি ঘরের ভেতর থেকে কলসি এনে টুনিকে দেয়, আর টুনি কলসি নিয়ে নদীর ঘাটে গিয়ে জল ভরতে থাকে। টুনি যখন নদীর ঘাটে জল ভরছিল তখন সে সময়ে সেখানে এক তান্ত্রিক আসে আর টুনিকে দেখে বলে, কে রে মা তুই? তোর মুখটা অমন মলিন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসিস রে মা? আমাকে বল, আমি অবশ্যই তোকে সাহায্য করব। কারো মলিন মুখ দেখলে যে আমার একদম ভালো লাগে না রে। বাবা, যদি আপনি আমার কষ্ট দূর করতে চান তাহলে এমন একটা উপায় বলে দিন যেটা করলে আমার সন্তান হবে। একটা সন্তানের জন্য উপরওয়ালার কাছে কত কান্নাকাটি করেছি, তবুও উপরওয়ালা আমাকে কোনো সন্তান দেয়নি। আপনি পারবেন বাবা আমাকে একটা সন্তান এনে দিতে? আমার মা ডাক শোনার জন্য যে মনটা বড়ই ব্যাকুল হয়ে আছে। টুনির কথা শুনে তান্ত্রিকের মনে অনেক দয়া হয়। এরপর তান্ত্রিক টুনির মাথায় হাত রেখে আশীর্বাদ করে আর বলে, যা রে মা, তোকে আমি আশীর্বাদ করলাম। তোর আর কোনো চিন্তা নেই। এবার তোর কোল আলো করে একটা সন্তান আসবে। যা রে মা, বাড়ি ফিরে যা, আর চিন্তা করতে হবে না। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। তা দেখে মুন্নির মনে ভীষণ হিংসে হয়। তখন মুন্নি বলে, আমার আগে ওই টুনি মা হয়ে গেল না, এ কিছুতেই হতে পারে না। এবার তো টোনা আমাকে বাড়ি থেকে বের করে দিবে মনে হচ্ছে। টুনি আর তার সন্তানকে বেশি ভালোবাসবে। আমার যদি কোনো সন্তান না থাকে তবে ওই টুনিরও কোনো সন্তান থাকবে না। টুনির সন্তানকে আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেব না। কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করি? পেয়েছি উপায়। এ কথা বলে মুন্নি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে টুনি তার ছানা টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে মুন্নি টুনির ঘরে এসে টুনির ছানা টুকিকে চুরি করে নিয়ে যায় আর বনের গভীরে ফেলে দিয়ে আসে। এদিকে টুকি গভীর রাতে খিদের জ্বালায় কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর সে সময় সেখানে একটা ডাইনি আসে আর টুকিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বলে, এটা তো দেখছি একটা পাখির ছানা। তাই তো বলে, টাটকা পাখির ছানার গন্ধ কোথা থেকে আসছে? বাবা, আজ তো আমার ভোরে ভোজ ভালোই হবে। এই পাখির ছানার রক্ত আমি শরবত বানিয়ে খাবো, মাথা চিবিয়ে খাবো। আহা, কতদিনের আশা ছিল আমার, এমন একটা ছোট্ট পাখির ছানা খাবো। আজ আমার সেই আশা পূরণ হবে। যাই, একে আমার গোপন গুহাতে নিয়ে যাই। এ কথা বলে ডাইনি টুকিকে নিয়ে তার গোপন গুহায় চলে যায়।
আর টুকিকে যেই না ধরে খেতে যাবে তখনই টুকির জ্ঞান ফিরে আসে। তখন টুকি কাঁদতে কাঁদতে বলে, তুমি কি আমার মা? মা, ও মা, আমার না অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও না মা। আমি খাবো। কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখেছি, জানো তো মা, যে আমি একটা বনের মধ্যে পড়ে আছি আর খিদে জ্বালায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছি। চোখ খুলে আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে মা। তুমি চুপ করে আছো কেন? দাও দাও, আমাকে খেতে দাও তো। টুকির এমন আদরের কথা শুনে ডাইনির মনে অনেক মায়া হয়। আহারে, ছানাটা কত ভালো মনের। সে জানে না যে আমি তার মা নই। আমার মতো একটা খারাপ ডাইনিকে সে মা বলে ডেকেছে। আমি তাকে কিছুতেই খেতে পারবো না। আমাকে তো কেউ দেখতেই পায় না, সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় এই ছানা ভয় পাওয়ার বদলে আমাকে মা বলে ডেকেছে। এতটুকু সময়ে ছানাটার মায়ায় পড়ে গেছি। না, একে আর আমি খাবো না। আজ থেকে এ আমার সন্তান। একে আমি নিজের কাছে রেখে দিব। দিচ্ছি মা, দিচ্ছি। আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। আহারে, তোর বুঝি বড্ড খিদে লেগেছে রে মা? শোন মা আমার, কাঁদিস না। এ কথা বলে ডাইনি টুকিকে কিছু ফল খেতে দেয় আর টুকি তা গপ গপ করে খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি আস্তে আস্তে বড় হয়ে ওঠে। একদিন, মা টুকি, তুই একটু গুহায় থাক মা, আমি একটু বাহিরে খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। একদম বের হবি না কিন্তু, তোর বিপদ হতে পারে। আমি ফিরে না আসা পর্যন্ত এখানে চুপটি করে থাকবি। না মা, প্রতিদিন তুমি আমাকে একা রেখে বাহিরে চলে যাও। বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আজ আমিও তোমার সাথে যাব। তুমি তো আমাকে এখান থেকে বের হতেই দাও না। আচ্ছা মা, একটা কথা বলি তোমাকে। তুমি দেখতে আমার মতো নও কেন? আর তুমি এমন দেখতে কেন বলো তো মা? আর তোমার কথাগুলো কেমন ভয়ঙ্কর, আমার যে খুব ভয় লাগে মা। ছোট থেকে তোকে এত বড় করলাম এসব কথা শোনার জন্য। এখন বড় হয়ে আমারই মুখের উপর তর্ক করিস? তুই আমার মতো দেখতে হসনি তো কি হয়েছে? তুই তোর বাবার মতো দেখতে হয়েছিস। আর আমার কণ্ঠ এমনই। আর তোর কণ্ঠ ভালো কারণ তোর বাবার কণ্ঠ ভালো ছিল। আমি তোকে বাহিরে নিয়ে যাব না মানে নিয়ে যাব না। মায়ের কথা শোন টুকি। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো না, আজকে আমাকে নিয়ে চলো না মা। ও মা, এই গুহার মধ্যে আমার একদম ভালো লাগে না মা। টুকি আর তার ডাইনি মা যখন এভাবে তর্ক করছিল, সে সময় গুহার পাশ দিয়ে কবুতর আর যোগু কাক হেঁটে যাচ্ছিল। যোগু কাক আর কবিতর গুহার ভেতরে টুকির গলার আওয়াজ শুনছিল আর বলে, কি গুহার ভেতর থেকে একটা বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। যজ্ঞ দাদা, এই গুহার ভিতর বাচ্চা আসলো কোথা থেকে? চলো তো গিয়ে দেখি ভিতরে বাচ্চাটা কি করে। এ কথা বলে যোগু কাক গুহার দরজায় গিয়ে ডাকতে থাকে। ভিতরে কে আছো? বাইরে আসো। তুমি কি কোনো বিপদে পড়েছো? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কে আছো? বাইরে এসো। যোগু কাক যখন এভাবে বাইরে থেকে ডাকছিল, তা ডাইনি শুনে ফেলে আর একাই বাহিরে চলে আসে। যোগু কাক ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন ডাইনি যোগু কাককে বলে, ভিতরে আমার মেয়ে আছে, তুই ওকে ডাকছিস কেন? তোর কি মরার শখ হয়েছে? যে আমার মেয়েকে এই গুহার ভেতর থেকে বের করতে চাইবে তাকেই আমি শেষ করে দিব। ওকে আমি কিছুতেই বাহিরের দুনিয়ায় আনবো না। ও আমার আসল সত্যিটা জেনে গেলে কিছুতেই মা বলে আমাকে মেনে নিবে না। এ কথা বলে ডাইনি যোগু কাকের গলা চেপে ধরে
আর গলা চেপে ধরেই যোগু কাককে মেরে ফেলে। আর এ দেখে কবুতর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুকিও বাহিরে চলে আসে। আর যোগু কাকের মৃত দেখে টুকি বলে, এ কি, এই পাখিটা মরে গিয়েছে নাকি? আরে একে দেখে তো একদম আমার মতো লাগছে। সত্যি করে বলো না মা, তুমি কে? তুই আমাকে সন্দেহ করছিস? নিজের মাকে সন্দেহ করছিস? আয় ভেতরে আয় বলছি। এ কথা বলে ডাইনি টুকিকে গুহার ভেতরে নিয়ে যায়। এদিকে কবুতর সেখান থেকে পালিয়ে গিয়ে তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক সহ বনের সব পাখিরা গুহার সামনে এসে উপস্থিত হয়। আর তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে ডাইনিকে আহ্বান করতে থাকে। আয় আয়, কোন ডাইনি ভেতরে আছিস? বেরিয়ে আয়, এক্ষুনি এই গুহা থেকে বেরিয়ে আয় বলছি। তান্ত্রিক ডাইনিকে আহ্বান করার সাথে সাথে ডাইনি গুহা থেকে বেরিয়ে আসে। আর ডাইনির সাথে টুকিও বাহিরে বেরিয়ে আসে। তান্ত্রিক ডাইনিকে বলে, তুই যে ছানাকে আটকে রেখেছিস ওই ছানাকে ফেরত দিয়ে দে। ওটা তো পাখির ছানা, আর তুই একটা ডাইনি। ডাইনির ছানা কখনো পাখির ছানা হয় না, তাই না? কিছুতেই আমি ওকে ফেরত দেব না। ওকে আমি বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি, বড় করে তুলেছি। ও আমার সন্তান। ডাইনি যখন এসব কথা বলছিল, সব পাখিদের মধ্যে টুনি আর মুন্নিও সেখানে উপস্থিত ছিল। টুনি ডাইনির কথা শুনে কেঁদে ওঠে আর বলে, কি বললে তুমি? ওই ছানাকে কুড়িয়ে পেয়েছো? আমার সন্তানও তো হারিয়ে গেছে। তার মানে ও আমার সন্তান? হ্যাঁ দিদি, ওটা তোমারই সন্তান। আচ্ছা, আমার সামনে আমি একটা সত্যি কথা বলবো। সেই রাতে আমি তোমার সন্তানকে চুরি করে বনের মধ্যে ফেলে রেখে গিয়েছিলাম আর আড়ালে দাঁড়িয়েছিলাম তোমার সন্তানকে কে খায় সেটা দেখার জন্য। তখন আমি দেখি এই ডাইনিটা তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এ দেখে আমি বাড়িতে চলে আসি। প্রথম প্রথম তো তোমার কষ্ট দেখে মজাই পেতাম, আর কিছুদিন পর আমার এই অপকর্মের জন্য আমার নিজেরই অনুশোচনা হয়। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কথা শুনে ডাইনি বলে ওঠে, সত্যি তোমার সন্তান টুকি? তাহলে আমি তোমাকে ফেরত দেব। যদিও বা টুকিকে আমি আমার নিজের সন্তানের মতো বড় করেছি, কিন্তু একজন মায়ের কষ্ট আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। তুমিও তো ওকে আদর করে বড় করেছো। তুমি না থাকলে হয়তো বা বেঁচেই থাকতো না আমার মেয়েটা। এখন থেকে আমিও টুকির মা, আর তুমিও টুকির মা। এ কথা বলে ডাইনি টুকিকে টুনির কাছে ফেরত দিয়ে দেয়। আর টুকিকে ফেরত দেওয়ার পর সবাই সেখান থেকে চলে যায়। আর টুকি তার দু মাকে নিয়ে সুখে শান্তিতে তার জীবন কাটাতে থাকে। নীল নদীর পাশে ছিল তালুক জঙ্গল। সেই জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল, আর সেই জঙ্গলের পাখিরা খুব সুখেই তাদের দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে জঙ্গলে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, যে কারণে পাখিরা বেশ ঝামেলায় পড়ে যায়। কি হচ্ছে এসব? কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এদিকে আবার নীল নদীর জলও শুকিয়ে যাচ্ছে। খাওয়ার মতো জলও পাচ্ছি না। জল তেষ্টায় মাঝে মাঝে গলাটা খুব শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জল না খেলে এক্ষুনি বোধহয় প্রাণটা বেরিয়ে যাবে। এদিকে পুকুর ডোবা সবকিছুই তো শুকিয়ে গেছে, জল পাবো কোথায়? জলের কথা আর বলো না টুনি, জলের অভাবে তো এই জঙ্গলের গাছগুলো সব শুকিয়ে মারা গেছে। দেখোই না, আমার আগে যে গাছটাতে বাসা ছিল সেই গাছটাও তো জলের অভাবে শুকিয়ে মারা গেছে। তাই তো আমি এখানে বাসা বানিয়েছি। সেসব কথা তো বুঝলাম, কিন্তু আমাদের জঙ্গলে হঠাৎ করে বৃষ্টি হওয়া বন্ধ হলো কেন? আর তোমরা কি জানো, আমাদের পাশের জঙ্গলে কিন্তু বৃষ্টি হয়, আর ওই জঙ্গলের পাখিরা বেশ আরামেই আছে। তাই নাকি? তাহলে আমাদের জঙ্গলে কেন বৃষ্টি হচ্ছে না? নিশ্চয়ই
এর পেছনে কোনো কারণ আছে। তবে চলো তো আমরা পেঁচা জ্যোতিষীর কাছে যাই, নিশ্চয় উনি এই ব্যাপারে কিছু জানবেন। এরপর সব পাখিরা মিলে পেঁচা জ্যোতিষীর কাছে যায় আর পেঁচা জ্যোতিষীকে অনাবৃষ্টির ব্যাপারে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, তবে তোমরা সবাই ভেবো না, তোমরা সবাই একটু শান্ত হও। আমি এক্ষুনি ধ্যানে বসছি, ধ্যান করলে নিশ্চয় আমি এর কারণ সম্পর্কে জানতে পারবো। এরপর পেঁচা জ্যোতিষী ধ্যানে বসেন আর ধ্যান শেষ করে পেঁচা জ্যোতিষী অস্থির হয়ে বলেন, এ কি দেখলাম আমি, এ তো সাংঘাতিক ব্যাপার। আমরা এই জঙ্গলের সব পাখিরা এখন খুব সংকটে আছি। এই জঙ্গলের উপরে যে গোলাপি মেঘ আছে তার সাথে নীল নদীর দ্বন্দ্ব শুরু হয়েছে, তাই গোলাপি মেঘ বৃষ্টি হতে দিচ্ছে না। আর বৃষ্টি না হওয়ায় অতিরিক্ত গরমের কারণে নীল নদীর জল শুকিয়ে যাচ্ছে। আর যতদিন না গোলাপি মেঘ থেকে বৃষ্টি নামছে ততদিন নীল নদীর জল শুকাতেই থাকবে। আর কিছুদিনের মধ্যে নীল নদীর সব জল শুকিয়ে যাবে। আর নীল নদীর জল শূন্যতা আর অনাবৃষ্টির কারণে এই বন মরুভূমিতে পরিণত হবে। আর তখন আমরা সব পাখিরা চরম সংকটে পড়ব। এসব আপনি কি বলছেন জ্যোতিষী বাবা? এই কিছুদিনের বৃষ্টি না হওয়াতেই আমরা তো অনেক বিপদে পড়েছি। অনেক পাখিরা তো জলের অভাবে মারাই গেছে। এভাবে চলতে থাকলে তো আমরাও মারা যাব। কিন্তু জ্যোতিষী বাবা, আবার বৃষ্টি হওয়া নিয়ে কি কোনো উপায় নেই? আর গোলাপি মেঘের সাথে নীল নদীর দ্বন্দ্বের অবসানই বা ঘটবে কি করে? সেটা তো আমিও ভাবছি, তবে তোমরা এত ভেবো না, তোমরা এখন বাসায় যাও। আমি চিন্তা ভাবনা করে দেখছি কি করা যায়, তারপর না হয় পাখি সভা ডেকে এই সমস্যার সমাধানের উপায় বলে দেব। পেঁচার কথা মতো সব পাখিরা নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু সকলেই জলের অভাবে ভীষণ সমস্যায় পড়ে যায়। এরপর আরো কদিন কেটে যায়। মা, ও মা, মা তুমি এসেছো? আমার না বড্ড জল তেষ্টা পেয়েছে, তুমি আমাকে একটু জল খেতে দাও না মা। মারে, বাইরে যে হারে রোদ আর গরম পড়েছে তাতে তো তেষ্টা পাবেই, কিন্তু মারে এ জঙ্গলে তো কোনো জল নেই। জল খেতে হলে তো নীল নদীতে যেতে হবে, কিন্তু তুই তো অনেক ছোট, তুই তো এত দূর উঠতে পারবি না। তাছাড়া নীল নদীর জলও তো প্রায় শুকিয়ে এসেছে, কিভাবে যে তোকে জল খাওয়াই? তুই একটু ধৈর্য ধর মা, আমি দেখি কোনো উপায় পাই কিনা। টুনির এসব কথা শেষ হতে না হতেই সেখানে পায়রা চলে আসে আর টুনিকে বলে, যা ভাবার আছে পরে ভাবিও টুনি বোন, এখন পাখি সভায় চলো। জ্যোতিষী বাবা যে পাখিদের সভা ডেকেছেন, নিশ্চয়ই জ্যোতিষী বাবা কোনো একটা সমাধান পেয়েছেন, তাই পাখি সভা ডেকেছেন। এক্ষুনি চলো, আর দেরি করা যাবে না। হ্যাঁ গো পায়রা দিদি, যাচ্ছি। শোন মা টুনটুন, তুই একটু অপেক্ষা কর, আমি পাখি সভায় যাচ্ছি। আর ভাবিস না রে মা, তোর জল তেষ্টা মেটানোর জন্য জল আমি নিয়েই আসব। এসব কথা বলে টুনি পায়রা সহ পাখি সভায় যায়। আর পাখি সভায় সব পাখিদের সামনে জ্যোতিষী পেঁচা বলে, অনেক ভাবনা চিন্তার পর একটা ব্যাপারে নিশ্চিত হলাম, আর সেটা হলো গোলাপি মেঘ নীল নদীর সাথে সহজে বন্ধুত্ব করবে না। তাই গোলাপি মেঘ আর নীল নদীর বন্ধুত্ব করানোর জন্য আমাদেরকে গোলাপি মেঘের সাথে কথা বলতে হবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাখিরা মিলে এক্ষুনি গোলাপি মেঘের সাথে কথা বলতে যাব। পেঁচা জ্যোতিষীর এমন কথা শুনে সব পাখিরা সম্মতি জানায় আর সবাই মিলে গোলাপি মেঘের কাছে যায়। কি তোমরা সব পাখিরা একসঙ্গে আমার এখানে কেন এসেছো? তা বলছি কি কি কারণে তোমরা এখানে এসেছো বলো আমাকে। আমরা আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনি দয়া করে নীল নদীর সাথে বন্ধুত্ব করে নিন, আর দয়া করে আমাদের জঙ্গলের ওপর বৃষ্টি ঝরান। অনাবৃষ্টির কারণে যে আমরা খুব বিপদে পড়েছি,
অনেক পাখি জলের অভাবে মারা গেছে। আমরা বেশ বিপদে আছি, আপনি আমাদের রক্ষা করুন। হ্যাঁ গো গোলাপি মেঘ, আমি তো আমার মেয়েকে তৃষ্ণার্ত অবস্থায় বাড়িতে রেখে এসেছি। এখন যদি আপনি নীল নদীর সাথে বন্ধুত্ব না করেন আর বৃষ্টি না ঝরান, তাহলে যে আমাদের মতো অসহায় পাখিদের জীবন নষ্ট হয়ে যাবে। ছানারা মারা যাবে, আমরাও মারা যাব। আপনি আমাদের এই অসহায় পাখিদের জীবন ভিক্ষা দিন। সব পাখিদের এমন অনুরোধে গোলাপি মেঘের মনে অনেক মায়া হয়। তোমাদের অনুরোধের কাছে আমার জেদের পতন হলো আজ। তোমরা নিশ্চিন্তে জঙ্গলে ফিরে যাও, আমি নীল নদীর সাথে বন্ধুত্ব করে নেব আর বৃষ্টিও ঝরাবো। আর জলের জন্য তোমাদের অত কষ্ট করতে হবে না। যাও, তোমরা এখন জঙ্গলে ফিরে যাও। গোলাপি মেঘের এমন আশ্বস্ত কথা শুনে সব পাখিরা জঙ্গলে ফিরে আসে। আর গোলাপি মেঘ নীল নদীর সাথে কথা বলে ভাবও করে নেয়। আর তারপর গোলাপি মেঘ বৃষ্টি ঝরায়। আর এভাবেই গোলাপি মেঘ আর নীল নদী নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে। আর গোলাপি মেঘের বৃষ্টি ঝরানোর ফলে অসহায় পাখিরা রক্ষা পায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আকাশটা তো অনেক কালো, মনে তো হচ্ছে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি আসার আগেই আমাকে বীজগুলো রোপণ করতে হবে। তাড়াতাড়ি হাত চালা রে টোনা, তাড়াতাড়ি হাত চালা। এবার যে বনে মূলার দাম অনেক বেশি, মূলা বিক্রি করে এবার আমি অনেক সচ্ছল ভাবে আমার দিন কাটাবো। কি ব্যাপার রে টোনা, বলছি জমিতে এবার কি রোপণ করছিস? তাছাড়া এভাবেই বা কি বিড়বিড় করছিস বলতো? দাদা, এবার যে আমি জমিতে মূলার বীজ রোপণ করেছি। বেশ ভালোই করেছিস, বাজারে যে মূলার অনেক দাম। আর হ্যাঁ, আকাশ কালো করেছে, তাড়াতাড়ি তুই বরং বাড়িতে চলে যা, বুঝলি তো? টোনা তোতার সাথে কথা বলে বাড়িতে চলে আসে। আর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা, টুরি, আমি বরং জমিতে গেলাম। মূলার গাছগুলো বড় হয়ে গেছে, জমিতে যে পানি দিতে হবে। আরে আরে, খাবারটা তো খেয়ে যাও। আমি ফিরে এসে খাবো গো, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। এরপর টোনা জমির দিকে উঠতে থাকে আর জমিতে পানি দিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন, গিন্নি, আমাদের ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে, কালকে আমি মূলাগুলো নিয়ে বাজারে যাব। কাল যে আমার কষ্টের অবসান হতে চলেছে, আমার যে খুব খুশি খুশি লাগছে গো। তুমি সত্যি বলছো তো জোনা? আমাদের অভাব দূর হবে তো? হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। সত্যি সত্যি আমাদের অভাব একদম ঘুচে যাবে। আমি যে সকাল থেকে কোনো কিছু খাইনি, সেটা কি তুমি ভুলে গেছো? যাও তো যাও, আমার জন্য তুমি খাবার নিয়ে এসো। এরপর টুনি টোনাকে খেতে দেয়। অন্যদিকে যজ্ঞ আর কণিকাও তাদের ক্ষেতে মূলা চাষ করেছে। যজ্ঞ, ও যজ্ঞ, টোনার ক্ষেতের মূলাগুলো যে অনেক বড় হয়েছে। আমি শুনেছি ওই টোনা নাকি কালকে তার জমির মূলাগুলো বিক্রি করবে। কি বলছো কি তুমি? কালকে কিনা ওই টোনা মূলা বিক্রি করবে? তবে তো টোনা মূলার অনেক ভালো দাম পাবে। বেশি দাম পাওয়া মানে ওই টোনা ধনী হয়ে যাওয়া। না না, আমি তো এটা কিছুতেই হতে দেব না। হতে না দেবে তো কে করবে? হ্যাঁ, আমাদের তো করার মতো আর কোনো কিছুই নেই। টোনার উন্নতি নয়, বরং আমি ওর চোখে পানি দেখব। আমি তো আজ রাতেই ওর মূলাগুলো নষ্ট করে দেব। এরপর তো সবাই আমার ক্ষেতের মূলা কিনবে আর আমি হব ধনী। আহ আহ আহ। রাতের বেলা যজ্ঞ আর কণিকা টোনার মূলার জমিতে আসে। কণিকা, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে জমির মূলাগুলো তুলে কেটে ফেলো। তারপরেই তো কাল সকালবেলা আমরা ওই টোনা আর টুনির মরা কান্না দেখবো। হা হা হা।
হয়তো ছাড়া টোনা, শুধু শুধুই তুই অনেক স্বপ্ন দেখেছিলি। চলো চলো কণিকা, এবার আমরা শুয়ে পড়ি। হায় হায় রে, এ আমার কি হয়ে গেল টুনি, এ আমার কি হয়ে গেল? আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার যে এই মূলাগুলো নিয়ে কত স্বপ্ন ছিল, এবার আমাদের কি হবে টুনি? টোনা, তুমি একদম কেঁদো না গো, কেঁদো না। যারা আমাদের এত বড় সর্বনাশ করেছে, উপরওয়ালা ঠিকই তাদের ক্ষতি করবেই করবে। তুমি দেখে নিও, আমরা আবারও মূলা চাষ করব। তুমি দেখো, সৃষ্টিকর্তা ঠিকই আমাদের মনের আশা পূরণ করবেন। টোনা আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এরপর টোনা টুনি তাদের জমিতে আবারও মূলা চাষ করতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা বলে, কণিকা বলছি কি, তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে এসো, আমাদেরকে তো আবার বাজারে যেতে হবে। কণিকা, তাড়াতাড়ি করে মূলাগুলো তুলতে শুরু করো, বাজারে সব কাস্টমাররা তো অপেক্ষা করছে। যজ্ঞ আর কণিকা মূলাগুলো তুলতে থাকে। হঠাৎই যজ্ঞ সামনে একটা বড় মূলা দেখতে পায়। কণিকা, তাড়াতাড়ি করে এদিকে এসো, এই দেখো কত বড় একটা মূলা। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এ কি এত বড় মূলা? এত বড় মূলা তো আমি এর আগে কখনো দেখিনি গো। এখান থেকে সরো সরো কণিকা, সরো। এই মূলাটা তাড়াতাড়ি করে তুলে ফেলে দিতে হবে, নইলে বনবাসী দেখে অভিশপ্ত ভেবে আমাদের কাছ থেকে কোনো মূলাই কিনবে না। যজ্ঞ বড় মূলাটা তুলে যেই না ফেলে দিতে ধরে, অমনি কণিকা বলে, আরে আরে, করছোটা কি? ফেলে দিও না, এই বড় মূলাটাই আমাদেরকে ধনী বানাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় আবার কি বুদ্ধি এলো বলো তো, শুনি আগে। আরে আরে বাহ, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। চলো চলো তাহলে, বাজারে চলো। এসো এসো, আমার কাছে এসো। বড় জাদুই মূলা নিয়ে যাও, নিয়ে যাও। যেই জাদুই মূলা একবার নেবে, সে একদম কোটিপতি হয়ে যাবে। এসো এসো। এ কি জাদুই বড় মূলা? এটা তো আমি নেব। বলো বলো, এটার দাম কত? এই মূলার দাম পুরো 5 লাখ টাকা তোতা। কি, এই মূলাটার দাম কিনা এতগুলো টাকা? আমার সব জমি বিক্রি করলে তো এতগুলো টাকা হবে না। দয়া করে একটু কম করো দাদা। কোনো কম হবে না। নিতে যদি পারবি না, তবে এখানে কেন এসেছিস? হ্যাঁ, সরে যা বলছি, আমার যে অন্য কাস্টমার আসবে। সর সর বলছি। এই এই, আমি নেব এই বড় মূলা। তবে তার আগে এই জাদুই মূলার আমি জাদু দেখব, তারপরে আমি এই মূলা কিনবো। শোনো ইগল দাদা, শোনো, এই জাদুই বড় মূলা দিনের বেলা কোনো জাদু দেখাবে না। তবে হ্যাঁ, রাতের বেলা তুমি এই জাদুই মূলার কাছ থেকে যা চাইবে তুমি তাই পাবে। কি, সত্যি বলছিস তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে এই নে টাকা। যজ্ঞ, এই দেখো দেখো, পুরো 5 লাখ টাকা। আজ যে আমরা ধনী হয়ে গিয়েছি গো। চলো চলো, এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাই, আজ যে আমি পার্টি দেবো গো। যজ্ঞ আর কণিকা খুশি হয়ে বাড়িতে আসে। এদিকে রাতের বেলা ইগল বড় মূলাকে বলতে থাকে, এই এই জাদুই মূলা, আমাকে এক রাতে এত সোনা দানা দে, যার কারণে আমি অনেক ধনী হয়ে যাই। আমি যে কোটিপতি হতে চাই। কি হলো? দে দে বলছি, সোনা আমাকে দে। ইগল জাদুই মূলাকে অনেক বলতে থাকে, কিন্তু তারপরেও জাদুই মূলা ইগলকে কোনো কিছুই দেয় না। এই বড় মূলা কোনো জাদুই মূলা নয়, বুঝছো তো? ওই যজ্ঞ আর কণিকা তোমাকে ঠকিয়েছে, বোকা ইগল কোথাকার। আমি মোটেই বোকা নই, বুঝতে পেরেছো তো? আমি অনেক শক্তিধর আর ক্ষমতাশীল। আজ রাতেই হবে ওদের শেষ রাত। দাঁড়া দাঁড়া যজ্ঞ কণিকা, দেখাচ্ছি মজা। ঈগল রাগ হয়ে যজ্ঞ আর কণিকার বাড়ির দিকে আসতে থাকে। এদিকে যজ্ঞ আর কণিকা খাবারের সামনে বসে হাসাহাসি করতে থাকে আর বলে, কণিকা, আজ তো আমি তোমার কথা না শুনলে 5 লাখ টাকার মালিক হতে পারতাম না গো। ওই ঈগলকে বোকা বানিয়ে আজ তো নিজেকে শক্তিশালী আর বেশ চালাক মনে হচ্ছে। তোরা খুব চালাক তাই না? এবার তো আমি তোদের মাথার বুদ্ধি বের করে তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। দাঁড়া তোরা। ঈগল দাদা, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, আমাদের যে ভুল হয়ে গেছে, ক্ষমা করো।
ঈগল ওদের কোনো কথা না শুনে ওদের ওপর আক্রমণ করে আর দুজনকেই মেরে ফেলে। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। এদিকে টোনা আর টুনি তাদের জমির মূলা নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।